তখন আমি প্রথমবারের মতো ভয় পাই। তো আমি ওয়াশরুমে ঢুকছি, তো তখনই দরজা নক করা শুরু করছে জোরে জোরে, তামিম ভাই তাড়াতাড়ি খুলেন। আমি দরজা খুলছি, বলছি ভাই আপনার হার্ট অ্যাটাক হয়েছে। মানে আমি যদি হেলিকপ্টারে ঢুকে যেতাম তাহলে আমি দেয়ার ইজ নো ওয়ে আমি সার্ভাইভ করতাম, কোনো চান্সই ছিল না। অ্যাম্বুলেন্সের যে ড্রাইভারটা উনি মানে যে অ্যাকচুয়ালি এটা ওনার কল ছিল যে আমাকে হেলিকপ্টারে না তোলানো। ডালিম ভাই ছিল আমাদের ট্রেনার, যে অ্যাকচুয়ালি যার কারণে আমি বেঁচে আছি। 22 মিনিট আই হ্যাড নো পালস, নো হার্টবিট, নাথিং। সো বেসিকলি ক্লিনিক্যালি ডেড। দ্য কেস দ্যাট আই হ্যাড 99.9% মানুষ উইল ডাই। ভাইয়াকে অলরেডি ফোন করে বলে দিছে যে শক্ত থাকতে ইজ প্রবলি নো মোর। আমিও যখন ধরেন বাসায় বসে একা থাকি, তখন আমি ওদেরকে যখন দেখি, তখন আমি চিন্তা করি যে আল্লাহ ওই দিন যদি কিছু একটা হয়ে যেত তাহলে এদের কি হতো। ইট ওয়াজ ভেরি নাইস অফ হিম যে টু চেক অন মি। স্পেশালি আমার ওয়াইফের সাথেও কথা হয়েছে। ভাই মানে আমি খুবই ক্লোজ মানুষ থেকে শুনছি, সে বলে 2 দিন ধরে কান্নাকাটিই করছে খালি। বাংলাদেশ থেকে না, আপনি ইউ নেম এনি ক্রিকেটার্স ইন দ্য ওয়ার্ল্ড, প্রত্যেকজন আপনি বিরাট কোহলির থেকে নিয়ে সবাই আমাকে মেসেজ করেছে। এই জিনিসটা মানুষ ভুলে যেতে পারে, কিন্তু আমি কোনোদিন ভুলতে পারবো না। তামিম ইকবাল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার, সাবেক অধিনায়ক। ক্রিকেট থেকে কি তিনি সাবেক হয়ে গিয়েছেন, নাকি ক্রিকেটে তামিমের ফেরার সম্ভাবনার জায়গাটা রয়েছে? কিভাবে ফিরবেন তিনি ক্রিকেট প্রশাসক হিসেবে, নাকি তিনি পলিটিক্যাল পার্টিতে জয়েন করবেন? এগুলো নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, অনেক প্রশ্ন নিয়ে আজকে তামিম ইকবালের মুখোমুখি হয়েছি। তবে মূল যেই প্রশ্নটা আমার সত্যিকার অর্থে, সেটা হচ্ছে গিয়ে ব্যক্তি তামিম কেমন রয়েছেন। এত ম্যাসিভ একটা হার্ট অ্যাটাক হয়েছে, এরকম ভাবে তিনি অসুস্থ ছিলেন, যার জন্য পুরো দেশই এরকম উদ্বিগ্ন ছিল। তিনি আসলে কেমন আছেন তার মুখ থেকে সেটা শুনতে চাই, অবভিয়াসলি অন্যান্য প্রসঙ্গগুলো সহ। তবে আপনাকে স্বাগত নটকমনে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেটার, মাচ বেটার। এখন আমি আপনার সাথে আজকে যে ইন্টারভিউটা করছি, সেইখানটাতে আমার মূল ফোকাসটাই ওইটাই যে ব্যক্তি তামিম ইকবাল আসলে কেমন আছেন। মাস 2 আগে আপনার অসুস্থতা, আপনার যে হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছিল, সেটাতে পুরো দেশই আমরা আসলে নড়ে গিয়েছিলাম। অবভিয়াসলি আপনার পরিবার, স্ত্রী, সন্তান, মা, ভাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের জন্য সেটা খুব শকিং ছিল। এখন যখন আপনি পেছনে ফিরে তাকান, আপনার আসলে সবচেয়ে প্রথম কোন জিনিসটা মনে পড়ে? আসলে ওই ঘটনার মেজরিটি অফ দ্য টাইম আমি সেন্সে ছিলাম না। অ্যান্ড দেন আমার খুব অনেক কিছু মনেও নাই, কি হয়েছে কি হয় না। স্পেশালি যার ডেঞ্জার টাইমটা যেটা ছিল 20-25 মিনিটের একটা, যেখানে আমাকে সিপিআর দেওয়া হয়, তো ওই সময় আমার কোনো সেন্স ছিল না। বাট আমি যখন সেন্সে ফিরি, যদি আমার এখন চোখ বন্ধ করে ওই পুরা ইনসিডেন্টটা চিন্তা করতে হয়, তাহলে আমার ছেলে মেয়েকে যখন আমি ফার্স্ট টাইম দেখছিলাম, ওটা দ্যাট আই রিমেম্বার ভেরি ক্লিয়ারলি। যখন আপনি কলাপস করছেন ওই যে হেলিকপ্টার ওঠার ঠিক আগ মুহূর্তে, ওই সময়টা কি মনে আছে? মানে হ্যাঁ, আমার মনে আছে। আমার কাছে মনে হয় যে জিনিসটাকে যদি আমি পুরোটা বলি, তাহলে জিনিসটা আপনার জন্য বোঝাটা কিভাবে আসলে পুরো জিনিসটা হলো আপনার মুখ থেকে এটা আমরা শুনি। আর অ্যাকচুয়ালি হ্যাঁ, আর আমিও এই বিষয়ে খুব বেশি কথাও বলি নেই। প্লাস যেভাবে করে সবাই যেভাবে করে দোয়া করছে, আমি ঠিকভাবে ধন্যবাদও জানাইতে পারি নাই। আমি আমার ফেসবুকের মাধ্যমে জানাইছিলাম, বাট আজকে আপনার মাধ্যমে জানাইতে পারবো আশা করি। না, আমার কাছে মনে হয় ফার্স্টে লাইফের কোনো সিওরিটি নেই, যে কথাটা আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমাদের বড় থেকে শুনতে থাকি। বাট এই জিনিসটা আমি ওই দিন ফিল করছি যে আসলে লাইফের কোনো সিওরিটি নেই। আমার জানেন যে ওদিন আমার খেলা ছিল। আমি যখন মাঠে যাই, তখন মাঠে যাওয়ার পর থেকে আমার ব্লোটেড মনে হচ্ছিল, গ্যাস ফিল হচ্ছিল। আই ওয়াজ নট ভেরি কমফোর্টেবল। তো আমি যাই প্রথমে ওষুধ খাই, ডক্টর থেকে নিয়ে ওষুধ খাই, তারপর হালকা একটু ওয়ার্ম আপ করি, তারপর টসে চলে যাই। টসে যাওয়ার পর টস করলাম, টস করে আমরা খুব সম্ভব ফিল্ডিং আমরা পাই। আমি যখন ফেরত আসলাম ড্রেসিং রুমে, আই ওয়াজ নট ফিলিং ব্যাড, বাট নাইদার আই ওয়াজ ফিলিং খুব খারাপ, যেটাতে আমি মনে করবো যে আমার এরকম কোনো কিছু হতে যাচ্ছে। আমার ক্লিয়ারলি মনে আছে, নাসুম আমাকে বললো যে ভাই আপনার চোখে কি হয়েছে, এভাবে এরকম লাল কেন? তো আমি ওরকম খেয়াল করি নাই। তো আমি বলছি, আমি ভিতরে যাই, খুব সম্ভব মিরাজকে বলছি যে আমার চোখটা দেখতো কি হয়েছে। তো বলছে ভাইয়া এটা তো খুব বাজেভাবে লাল হয়ে আছে। তো আমি যখন গ্লাসে দেখলাম, দেখার পর আমি মনে করছি প্রবলি আগের দিন রাতে ওরকম ভালো ঘুম হয় নাই, এই কারণে হয়েছে। বাট আমার একটা পুরা চোখ পুরো একদম লাল হয়েছিল। তো আমি অত কেয়ার করি না, আমি চশমা পরে জাস্ট আম্পায়ার নেমে গেল। তো তখন আমরা হাডল করি। তো হাডল করার সময় আমি দাঁড়াই প্লেয়ারদের সাথে, ঠিক নামার আগে একটা ক্যাপ্টেন যা বলে আমি তাই বলছিলাম।
তো বলা যখন শুরু করলাম, তো তখন আমি হঠাৎ করে কথা বলতেছি, তখনই আমার পিছন থেকে ব্যথা ফিল করা শুরু করলাম, খুবই বাজে ব্যথা। এখান থেকে পিছন থেকে ব্যথাটা এসে আমার ঠিক এই চেস্টে আসলো, আমাকে এভাবে করে মানে একদম গ্র্যাব করে ধরলো। তখন কিন্তু আমি কথা বলতেছি প্লেয়ারদের সাথে। তারপরে আম্পায়ার নেমে গেলো, আমি রিয়াদ ভাই ছিলাম, রিয়াদ ভাইকে বলছি যে আপনারা নামেন, আমি একটা ওভার পর আসি। তো সাইডেই চেয়ার ছিল, বিকেএসপিতে খেলার মাঠের সাইডেই চেয়ার ছিল। তো আমি যখন চেয়ারে বসে যাই, তখন আমি দেখি যে ব্যথাটা এখান থেকে এ লেফট আর্মে শুট করতেছে। শুট করতে করতে তারপরে এই দুইটা জ এমনি করে ধরে ফেললো, মানে খুব আপনি পুরোটা বুঝতে পারছেন যে ব্যথাটা ছড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আমি তখনও আমার কাছে মনে হচ্ছে যে এটা গ্যাসের অ্যাটাক হচ্ছে কোনো একটা, মানে হার্ট অ্যাটাক হবে এটা আমার তো কল্পনাও করিনি আমি। সো খুব ব্যথা হচ্ছে, অ্যান্ড দেন এই ব্যথাটা প্রায় 10 মিনিটের মতো ছিল। আর যখন এটা ছেড়ে দিছে, আই ফেল্ট লাইক আ নর্মাল হিউম্যান বিং, আমি একদম নর্মাল মানুষ হয়ে গেছি। তখন আমি দাঁড়ায় একটু নড়াচড়া করছি যে মাঠে যাব। তখন নড়াচড়া করার সময় যখন ব্যথাটা হচ্ছিল, তখন আমাকে আমাদের ফিজিও বিকেএসপির একজন ডক্টর ছিল, তাকে ডাকলো। সে আমাকে বললো যে আপনাকে ইসিজি করতে নিয়ে যাই। তো তখন আমি বলছি না, আমার যাওয়া লাগবে না। তখন ছেড়ে দিল, আমি একটু নড়াচড়া করলাম, করার পর দেখি যে আমার খারাপ লাগতেছে, আমি ড্রেসিং রুমে চলে গেছি। ড্রেসিং রুমে যাওয়ার পর তখন আমি দেখি যে আবার ওরকম ব্যথাটা শুরু হচ্ছে। তখন আমি প্রথমবারের মতো ভয় পাই। আচ্ছা। তখন অ্যাম্বুলেন্স রেডি ছিল, আমার গাড়ি ছিল, আমি আমার গাড়িতে উঠে রওনা দিই হসপিটালে। সো তখন আমার প্রথম অ্যাটাকটা হয় গাড়িতে যাওয়ার সময়। তখন হঠাৎ করে সাডেনলি আমার গাড়িতে ফুল এসি ছাড়া, সাডেনলি আমি প্রচন্ড পরিমাণ ঘামানো শুরু করলাম। আর সেম ওই ব্যথাটা পিছন থেকে সাইডে ব্যথা আসা শুরু করলো। আমি গরম সহ্য করতে পারছিলাম না, এত ঘামাচ্ছিলাম। তো যখন আমি হসপিটালে পৌঁছানোর যখন আমাকে শোয়ানোর পর তখন আবার ওই ব্যথাটা ছেড়ে দিছে আমাকে, ঠিক ধরে আবার ছেড়ে দেয়, 10 মিনিট 15 মিনিট থাকে, ছেড়ে দেয়। তো তখন আমার ইসিজি করলো, আর আনফর্চুনেটলি আমার ইসিজি ক্লিয়ার, আমার ইসিজিতে কোনো রিপোর্ট আসেনি। তো আশা করবো যে যদি এরকম কেউ ব্যথা ফিল করেন, ইসিজির উপর পুরোপুরি বিশ্বাস করেন না। ওখানে যে ডক্টররা ছিলেন ওনারা বলছেন যে তাইম ভাই একটা ব্লাড টেস্ট করি, দের ইজ আ পার্টিকুলার টেস্ট যেটাতে অ্যাপারেন্টলি একটা ভালো আইডিয়া পাওয়া যায় যে অ্যাটাক হয়েছে কি হয়নি। আরো ভালো আইডিয়া পাওয়া যায় যেহেতু ইসিজিটা একেবারে আপনার নরমাল এসেছে। হ্যাঁ, তো ওনারা ওটা করলো, ওটা রিপোর্ট আসতে 30 মিনিটের মতো সময় লাগে। তো আমি ওটা করলাম, আর এর মধ্যে কিন্তু ওনারা আমাকে গ্যাসের ইনজেকশনস দিচ্ছেন, ওষুধ দিচ্ছেন, বিকজ আমি তাই কমপ্লেন করছিলাম আমার মনে গ্যাস হচ্ছে। তো 30-40 মিনিট যখন হওয়ার পর আমি একটু ওয়াশরুমে যেতে চাইছিলাম, উপরে রুমে, হসপিটালের রুমে আমি ওয়াশরুমে যেতে চাইছিলাম। তো আমি ওয়াশরুমে ঢুকছি, তো তখনই দরজা নক করা শুরু করছে জোরে জোরে, তাইম ভাই তাড়াতাড়ি খুলেন। আমি দরজা খুলছি, বলছি ভাই আপনার হার্ট অ্যাটাক হয়েছে। মানে ওয়াশরুমের দরজা নক করা শুরু করছে, মানে তখন বলছে যে আমার হার্ট অ্যাটাক হয়েছে ফার্স্ট, বিকজ ওই রিপোর্টটা এসে গেছে তখন। সো আমি যখন হসপিটালের জন্য যাচ্ছিলাম, যখন আমার খুব খারাপ লাগতেছিল, তখন আমি ফোন করে বলছিলাম যে আমার ফ্রেন্ড আছে তায়েফ ভাই, ওনার এমজিআই কোম্পানির উনি। তো ওনাকে আমি বলে রাখছিলাম যে তায়েফ ভাইকে যে ভাই আমার শরীরটা খুব খারাপ, আপনি যদি কোনো কিছু শুনেন বা এটা করেন, আপনি একটু হেলিকপ্টারটা পাঠায় রাখেন, তো আমি চলে যাবো। সো উনি আর ওয়েট করেন, উনি হেলিকপ্টার এমনি পাঠায় দিয়ে রাখছিল। সো যখন আমি ওই হার্ট অ্যাটাকেরটা শুনলাম, তখন কিন্তু ওই ব্যথাটা আমার ছেড়ে দিছে। তখন আমি চিন্তা করলাম যে আমি ঢাকায় চলে যাব। ডক্টরদেরকে জিজ্ঞেস করলাম, ডক্টররা বললো যে ঠিক আছে। সো তখন আমাকে অ্যাম্বুলেন্সে করে মাঠের দিকে আবার আমরা ফেরত যাওয়া শুরু করলাম। তো মাঠের দিকে যখন আমরা ফেরত যাওয়া শুরু করলাম, তখন ওয়াজ দ্য বিগার অ্যাটাক, তখন আমার বড় অ্যাটাকটা হয়। তো ঠিক মানে মানুষের কপালটা কি দেখেন, মানে আমি যে জায়গায় গাড়িটা থামলো, হেলিকপ্টার নামার কথা ছিল ধরেন 1 নাম্বার মাঠে, হেলিকপ্টার ভুলে নেমে গেছে হলো 2 নাম্বার মাঠে। সো যদি ও 1 নাম্বার মাঠে থাকতো, আমি কিন্তু হেলিকপ্টারে ঢুকে যেতাম। মানে আমি যদি হেলিকপ্টারে ঢুকে যেতাম, তাহলে দেয়ার ইজ নো ওয়ে আমি সার্ভাইভ করতাম, কোনো চান্সই ছিল না। সো ওই 2 নাম্বার থেকে আবার টেক অফ করে 1 নাম্বারে আসতে যে সময়টা ছিল, ওই সময়টা আমি গাড়িতে ওয়েট করতেছিলাম হলো বিকেএসপিতে। দ্য লাস্ট থিং আই রিমেম্বার, আমার সাথে ডালিম ভাই ছিল আমাদের ট্রেনার, যে অ্যাকচুয়ালি যার কারণে আমি বেঁচে আছি। ওয়াসিম আমাদের টিমের সাথে কাজ করে, ও ছিল। আর ড্রাইভার ওয়াজ আনবিলিভেবল, ড্রাইভার যে কাজটা করছে। সো দ্য লাস্ট থিং আই সেড অর রিমেম্বার ইজ ওয়াসিমকে জিজ্ঞেস করা যে হেলিকপ্টারটা কই। তো ওয়াসিম আমাকে বলে যে ভাইয়া ল্যান্ড করতেছে।
and this is the time I had a big attack and I collapsed completely. তারপরে আর আমার কোনো কিচ্ছু মনে নেই। সো তারপরে যা শুনছি যে আমাকে তখন থেকে সিপিআর দেওয়া শুরু করলো, বিকজ দেয়ার ওয়াজ নো পালস অর নাথিং, কোনো পালস ছিল না, কিছু ছিল না। আমাদের যে ড্রাইভারটা, অ্যাম্বুলেন্সের যে ড্রাইভারটা, উনি মানে যে অ্যাকচুয়ালি এটা ওনার কল ছিল যে আমাকে হেলিকপ্টারে না তোলানো। আচ্ছা আচ্ছা, না আমি এটাই আমার ইনফ্যাক্ট সেটাই জানতে চাচ্ছিলাম, আপনাকে আমি যতটুকু চিনি এই দীর্ঘ সময় জুড়ে, আপনি যদি কলাপস না করতেন, প্রথমত বললেন যে হেলিকপ্টারটা যদি ওই প্রপার জায়গাতে ল্যান্ড করতো তাহলে আপনি হেলিকপ্টারেই উঠতেন, এবং যেটা আপনি বলছেন যে প্রবাবলি না, আপনি 100% কোনো চান্সই নেই, কোনো চান্স ছিল না, এই একটা জিনিস। এবং আপনি যদি কলাপস আর ধরেন 20 সেকেন্ড 1-2 মিনিট পরে করতেন, আপনাকে যতটুকু চিনি আপনি জোর করে হেলিকপ্টারে উঠতাম। এই যে পুরো এই যে ঘটনাগুলো ঘটলো, আপনার মনে হয় যেটা মানে ক্লোজ টু মিরাকল অথবা আসলে মিরাকল? আমি যখন সিঙ্গাপুরে যাই ট্রিটমেন্টে, তারা আমাকে তাই বলছে যে তুমি যে তোমার দুইটা পায়ে দাঁড়াইছো, ইউ ডোন্ট নো। আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি তোমার দুইটা পায়ে দাঁড়াইছো। দ্য কেস দ্যাট আই হ্যাড, 99.9% মানুষ উইল ডাই। সো মানে আমাকে ইট ইজ নট লেস দ্যান মিরাকল। সো যেটা বলছিলাম, সো যখন আমি একদম কোল্যাপস করে যাই, তো তখন দ্য ড্রাইভার সেড দ্যাট ওনাকে এখানে উঠানো যাবে না, আমরা হসপিটালে ফেরত নিয়ে যেতে হবে। তো ওনার সামনে যা আসছে, গেট মেট যা সব উনি ভেঙে চুরে অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল রং সাইড দিয়ে আমাকে হসপিটালে নিয়ে গেছে। সো I took আমার 22 মিনিট, I had no pulse, no heartbeat, nothing. So basically clinically dead. 22 মিনিট আমাকে সিপিআর দেওয়া হয়। মানুষ 3-4 মিনিট সিপিআর দিয়ে বা 5 মিনিট সিপিআর দিয়ে মানুষ কিন্তু ডেড ডিক্লেয়ার করে দেওয়া হয়। 22 মিনিট সিপিআর দেওয়ার পর 3টা ইলেকট্রিক যে শকটা বলে, ওই শক দেওয়ার পর অন দ্য থার্ড শক দে ফাউন্ড সাম পালস। এখন এতক্ষণ কারো সিপিআর দেয় না, হয়তোবা উনি ট্রেনার ছিল দেখে উনি না বুঝে, মানে না বুঝে তো বলবো না, উনি যদি ওই কাজটা না করতেন, হ্যাঁ এটাই যদি না করতো, তাহলে আমার সার্ভাইভ করার কোনো চান্স ছিল না। আমার অ্যাকচুয়ালি ফ্যামিলি মেম্বারদেরকে অলমোস্ট বলে দেওয়া হয়েছিল যে আই এম নট মো। আমার ভাইয়া মা আর আম্মা ওনারা যখন রওনা দেয়, ওনারা আরেকটা হেলিকপ্টার করে আসছিলেন, তখন ভাইয়াকে অলরেডি ফোন করে বলে দিছে যে শক্ত থাকতে ইজ প্রবলি নো মোর। সো ওনারা ওই হিসাবেই কিন্তু হসপিটালে আসছিলেন। ভাইয়া আম্মাকে বলে নাই, বাট আমার বউ বুঝে গেছে, বিকজ ভাইয়া ওয়াজ ক্রাইং। হ্যাঁ, সো আমার বউ বুঝতে পারছে, বাট আলহামদুলিল্লাহ শি ওয়াজ দ্য স্ট্রংগেস্ট। মানে সে বুঝতেছিল যে ইফ শি ক্র্যাকস তাহলে দেয়ার উইল বি মোর ইস্যুস। সো ওরা কিন্তু ওই চিন্তা করে আসছে যে দ্যাট আই এম নো মোর। সো যখন ওরা ল্যান্ড করছে, হসপিটালের দিকে পৌঁছছে, তখন ওরা ফার্স্ট শুনছে যে দে হ্যাভ ফাউন্ড দ্য পালস, দেন একটু কেউ একজন সাইন করতে হবে, আমার ড্রাইভার বা কেউ। তো ভাইয়া বলছে যা করা লাগে আপনি করেন। মানে এটা তো মানে আমরা তো জানি বা ওই সময় ধরেন হসপিটালে ছিলাম বা শুনেছি, কিন্তু আপনার মুখ থেকে শুনে তো এখন পুরো গায়ে কাটা দিচ্ছে না ভাই। মানে এটা মানে স্পেশালি যেটা বললেন যে আপনার ভাই মা বা স্ত্রী তারা এটা জেনে যাচ্ছেন যে নম্বর, হ্যাঁ, এইটা তো আসলে মিরাকল দিয়ে তো বোধহয় বোঝানো যাচ্ছে না, ইম্পসিবল ভাই। মানে এটা আপনার মাঝে মাঝে মনে হয় যে এটা আসলে কিভাবে কি হলো, মানে আমি এখান থেকে কামব্যাক কিভাবে করলাম, বা মানে জিনিসটা হলো যে এমন যে মানে যে কঠিন সময়টা তো আমার কোনো সেন্স ছিল না, এই কারণে আমার রিয়েলাইজেশনটা কম। বাট আমার ফ্যামিলি ওরা তো দেখছে, ওরা আমাকে বলে যে তোমার কোনো আইডিয়াই নেই যে তুমি কিসের মধ্যে দিয়ে আসছো, বিকজ ওই সময় তো আমি সেন্সলেস ছিলাম। সো আই ডোন্ট নো হোয়াট অ্যাকচুয়ালি হ্যাজ হ্যাপেন্ড। আমি যেরকম আপনি আমার থেকে শুনতেছেন, আমিও কিন্তু আমার পরিবারের মানুষ থেকে শুনছি। সো এটা এন্ড দেন আমি এই যে ইয়াকুব ভাইকে পরে জিজ্ঞেস করেন যে এই 22 মিনিট ধরে যে আমাকে এটা করা হলো, কি ওই সময় সে কি ভাবতেছিল? আমি জানি যে তাকে আমি কোথাও মিডিয়া টিডিয়া, I think the first phone call that I made after I came back to sense was to him. আচ্ছা, just to say thank you. উনি না থাকলে আমি আসলেই বাঁচতাম না, এটা there is no doubt at all. But সবচেয়ে কঠিন সময় যেটা ছিল আমার জন্য, মানে out of all of this thing,
তো যখন আমার রিং টিং পরায় দেওয়া হইলো, and I must say ডক্টর did an unbelievable job. ডক্টর মারুফ, he was unbelievable. রাইট, ওনার কথা আসলে unbelievable. ওনার everyone actually ওই হসপিটালের প্রত্যেকটা মানুষ was unbelievable. তো যখন আমি সেন্সে আসতেছি, এটা আমার জন্য সবচেয়ে কষ্টকর সময় ছিল আউট অফ দ্য হোল ইনসিডেন্ট। আমি সেন্সে আসছি, আমি সব শুনতেছি, আমার গায়ে যত শক্তি আছে আমি আমার পুরো শক্তি ইউজ করতেছি, কিন্তু আমি চোখ খুলতে পারতেছি না, প্লাস আর কোনো হাত মুভমেন্ট করতে পারতেছি না। আই ওয়াজ কমপ্লিটলি লাইক আ প্যারালাইজড বডি। অ্যান্ড এর মধ্যে ওই যে লাইফ সাপোর্টে যে জিনিসটা ঢুকায়, পাইপটা আমার মুখ দিয়ে ঢুকাচ্ছে, আর আমি ব্যথা পাচ্ছি, কিন্তু আমি কিছু বলতে পারতেছি না। আমি চোখও খুলতে পারতেছি না, কিছু বলতেও পারতেছি না, কিন্তু আমি ব্যথা ফিল করতেছি। সো একজন নার্স খুব সম্ভব আমার চোখটা এমনি খুলে দেখলো, তো উনি দেখে বুঝছে যে আমি সেন্সে আসতেছি। তো তখনই আবার ওই জিনিসটা বের করে ফেললো। অ্যান্ড দেন স্লোলি অনেকক্ষণ পর আমি হাত পা নাড়াইতে পারছি। বাট দ্যাট পার্টিকুলার লাইক 5-10 minutes ওয়াজ দ্য মোস্ট ডিফিকাল্ট টাইম প্রবাবলি ইন মাই লাইফ। আমি এরকম কষ্টের সময় কোনো সময় পাইনি যে নড়তে পারতেছি। আমি আপনার কথা শুনে মানে আমি জানি না যে আপনার কি তখন ওই ফিলিং হচ্ছিল কিনা যে আসলে কি আমি বেঁচে আছি নাকি আমি আসলে এটা জিনিসটা ঠিক বুঝতে পারছি। আমি তো বুঝি না যে এত বড় জিনিস হয়ে গেছে। আচ্ছা, এখন এমন হয়ে গেছে যে আমার সামনের 2টা দাঁত এটা কিন্তু ভেঙে দিয়ে ওরা লাইফ সাপোর্ট দিছে। বিকজ নর্মালি এরকম ইমার্জেন্সি কেসে সময়টা থাকে না যে মুখটা খুলবে তারপরে করবে, যা যত ফাস্ট করা যায়। সো দাঁত পুরাটা ভেঙে ফেলছে, মানে আই ওয়েন্ট থ্রু আ লট। না দাঁত এখন কি আছে, এটা পরে ঠিক করে দিয়েছে ভাই, মানে ওই অবস্থাতে। আচ্ছা, আমি এই যে আপনার যখন সেন্সে যখন আসলেন বলছিলেন যে সবচেয়ে এখন পেছনে ফিরে তাকালে বাচ্চা দুইটার মুখে আসলে মনে আসে, কি কথা বলছিলেন ওদের সাথে? ওরা তো বোধহয় ওরা ছোট, মেয়ে তো শি ইজ অনলি 5, সো সে বুঝে নেই। ছেলে হালকা পাতলা বুঝতে পারছে আই থট। অ্যান্ড বাট কিডস আর কিডস, ওরা মানে দে বিহেভড এক্স্যাক্টলি দ্য ওয়ে দ্য কিডস বিহেভ, অ্যান্ড আই ওয়ান্টেড দেম টু বিহেভ দ্যাট ওয়ে। মানে আমি দে ওয়ার নর্মাল, ওকে দেখে মনে হয় না কিছু না, বাট ফর মি টু সি দেম ওয়াজ আ বিগ থিং। মানে যখন আমি দূরের থেকে দেখছি দে আর ওয়াকিং, দ্যাট ইজ দ্য মেমোরি দ্যাট আই উইল হ্যাভ রেস্ট অফ মাই লাইফ। আপনি কি এখানে কোনো কিছু লিঙ্ক করতে পারেন? কারণ আপনার বাবাও যখন মারা গিয়েছেন তখন আপনার বয়সটাও অনেক কম ছিল। আমি একমাত্র লোক যে তার সাথে ছিলাম আমার ফ্যামিলিতে। রাইট, সেটা আপনি আমাকে বলেছেন আগে। আপনি কি রিলেট করতে পারেন যে ওই বয়সে আমার 2টা বাচ্চাকে আমি দেখছি, আমিও প্রবাবলি হয়তো বা যদি মানে সবকিছু আমার জন্য আমার কাছে মনে হয় ওই সময় থেকে এখন কষ্ট বেশি। সাডেনলি আমি শিওর প্রত্যেকটা হিউম্যান বিং একটু কোনো কিছু নিয়ে চিন্তা করে। আমিও যখন ধরেন বাসায় বসে একা থাকি, তখন আমি ওদেরকে যখন দেখি, তখন আমি চিন্তা করি যে আল্লাহ, ওই দিন যদি কিছু একটা হয়ে যেত তাহলে এদের কি হতো। এখন আমি কষ্টটা বেশি পাই। ওই সময় তো অ্যাকচুয়ালি ইট ইজ টু মাচ, অনেক কিছু ঘটতেছে, অনেক কিছু যাচ্ছে। তো ওই সময় ওরকম কিছু চিন্তা করিনি, বাট নাও আই গেট ইমোশনাল সামটাইমস। ভাবি কতটা ইমোশনাল ছিলেন বললেন যে আই থিঙ্ক আমার কাছে মনে হয় শি ওয়াজ দ্য স্ট্রংগেস্ট। অ্যান্ড মানে ও যদি ভেঙে পড়তো আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যেত, আমার জন্য না, আমার পুরো পরিবারের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যেত। বাট মানে ইভেন ইন দ্য রিকভারি ফেজ এভরিথিং, ইভেন নাও আমি আমার এখনো হয়তো বা 7-8টা ওষুধ খেতে হয়। আমি জানি না আমি কি ওষুধ খাবো। সে প্রত্যেকটা সময় শি মেক শিওর দ্যাট ইফ আই এম আউট, আমার ড্রাইভারের কাছে ওষুধ আছে, এভরিথিং শি টেকস কেয়ার। সো মানে ওর পুরা জিনিসটা যেভাবে করে সে হ্যান্ডেল করছে, মানে আই মাস্ট সে দ্যাট আই এম অ্যান এক্সট্রিমলি প্রাউড ম্যান টু হ্যাভ আ ওয়াইফ লাইক হার। একটা কথা যদি বলা যায় যে ভাবি কি বলছে আপনাদের কনভারসেশনে? ভাই মানে কনভারসেশনে মানে কি বলবো, না আমি একটা সত্যি কথা কি, দ্যাট দ্য ডে ইট হ্যাপেন্ড অ্যান্ড দ্য নেক্সট ডে 70-80% আই ডোন্ট হ্যাভ এনি মেমোরি অফ ইট। বিকজ আমি এত হাই ডোজ ওষুধে ছিলাম বা অন্য কিছু, আমার কিছু কিছু কথা মনে আসে। আমি এখনো যখন বন্ধুদের সাথে কথা বলি, তো তখন বলে যে তুই অমুক রে এটা বলছোস, তুই অমুক রে এটা কইছোস। আমি হাসি শুনে, কিন্তু জেনুইনলি আই ডো নট রিমেম্বার, আই ডো নট হ্যাভ দ্যাট মেমোরি। যেদিন হয়েছে তার পরের দিন পর্যন্ত, আফটার দ্যাট
না আমি বলছি যে ভাবি কি এখন আপনার কনভারসেশন ওইটা বলে কিনা যে আপনি যেটা বললেন যে তুমি না থাকলে তাহলে যে আমার বা আমাদের বাচ্চাদের কি হতো, বা এখন হচ্ছে না, গিয়ে মানে এই যে ওষুধ খেতে হবে আপনি বললেন আমি জানি না, যে না আমি এত কেয়ারলেস হওয়ার যাবে না না না, এগুলো তো মানে কেয়ারলেস না, আমি শুধরে গেছি। আমি নিজেই শুধরে গেছি, বাট ভালো হয়ে গেছে। মোস্টলি হ্যাঁ হ্যাঁ মোস্টলি ভালো হয়ে গেছে। মানে আমি ভালো নিয়ম শৃঙ্খলার কথা বলছি, হ্যাঁ, এখন হ্যাঁ। একটা লাইফটা একটা হ্যাঁ হ্যাঁ, না না, তা আমি ইমপ্রুভ মাই লাইফ ম্যাসিভ ওয়ে। এখন বেশি রাত করে ঘুমাইতে মানে তাড়াতাড়ি ঘুমাই যেতে হয়। ইভেন ইফ আই এম ওয়াচিং টিভি, সে ঘুম থেকে উঠে হলে এসে যাবে যে ইউ হ্যাভ টু গো টু দ্য বেড এন্ড অল থিং। আই থিঙ্ক আমার কাছে মনে হয় খাওয়া দাওয়া মানে বাসা খাওয়া ছাড়া আমি বাইরে খাওয়া ভেরি হার্ডলি, ভেরি 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 হার্ডলি বাইরে খাই। আচ্ছা আচ্ছা, ওই সব কিছু আপনি মানে ওইভাবেই আর কি মেনটেন করছেন। হ্যাঁ, খালাম্মা আপনার আম্মা মানে আমি অ্যাকচুয়ালি আম্মুকে যত কম আমার সামনে দেখতে পারছে আমার জন্য অত বেটার ছিল, বিকজ আই নো শি ইজ মাই মাদার। দ্য মোমেন্ট শি উইল সি মি শি উইল স্টার্ট ক্রাইং। আমি ওটা দেখতে চাইনি, মানে ওই মুহূর্তে আমি এটা দেখতে চাইনি। তো আম্মু সারাটাক্ষণ ছিল নিচে ছিল বা বাইরে ওয়েটিং রুমে বসেছিল, মাঝে মাঝে আসতো আমাকে দেখে চলে যাইতো, বিকজ আমি ওনাকে দেখলে আমিও কষ্ট পাবো, সে আমাকে দেখলে তো ধরেন সে যদি তার ছেলেকে এই অবস্থায় দেখে শিল গেট ইমোশনাল। সো ওই দিক থেকে ভাইয়া অলসো প্লেড আ ভেরি গুড রোল। হি আন্ডারস্টুড যে কাকে কোন সময় দেখা করা উচিত বা যাওয়া উচিত, সেই জিনিসটা পুরো জিনিসটা ভাইয়া হ্যান্ডেল করছে। সো আপনি এরপরে ওই অসুস্থ হওয়ার পরে আপনি ইয়াতে আসলেন, ঢাকায় আপনি আসলেন, দিন পরে আমাদের অ্যাপোলো হসপিটালে আসলেন, সেখানে কয়েকদিন থাকার পরে আপনি গেলেন হচ্ছে গিয়ে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গেলেন। ফলো আপটা কি আসলে চিকিৎসা ফলো আপ আই থিঙ্ক ফলো আপটা ইজ গুড আমার কাছে মনে হয়। ডক্টরসরা যা দেখেছেন দে অল প্রেজড হোয়াট মারুফ ভাই করেছেন, ডক্টর মারুফ করেছেন। দে সেড দে ডিড আ ফ্যান্টাস্টিক জব। ইভেন যে স্টেনটা আমার মধ্যে পড়েছে সিঙ্গাপুর আমাকে বলছে যে আমরাও যদি এটা করতাম আমরাও প্রবাবলি আমরাই এই স্টেনই ইউজ করতাম। সো ওই দিক থেকে সব ঠিক আছে, থিংস আর লুকিং গুড। সারপ্রাইজিংলি আমার হার্টটা অতটা ড্যামেজ হয়নি। নর্মালি এই ধরনের কেসে হার্টের ড্যামেজ রেটটা আরো অনেক বেশি থাকে। এবং এটা রিলেটেড আমরা যেটা শুনেছি, মানে আমাদেরও তো ওই সময় চিকিৎসকদের সঙ্গে অনেক কথাবার্তা বলতে হয়েছে যে অন্যান্য অর্গানও অনেক ইফেক্ট করে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো এটাই ছিল, বিকজ 22 মিনিট তো আমার কোনো লাইফ ছিল না। রাইট। তো ডক্টররা আমার সেন্সে আসার পর সবচেয়ে ভয় পাচ্ছিল যে আমার কোন অন্য অর্গানস ড্যামেজ হয়েছে। নর্মালি সবচেয়ে আগে ড্যামেজ হয় হলো ব্রেন, তারপরে বাকিগুলো। সো আলহামদুলিল্লাহ আমি বললাম না, ইটস আ মিরাকল দ্যাট আই এম স্ট্যান্ডিং অন মাই ফিট অ্যান্ড এভরিথিং ইজ নর্মাল। ইট ইজ নট লেস দেন আ মিরাকল। 99.9% মানুষ মারা যেত, আপনার এটা আন্ডারস্ট্যান্ডিং। বাট সিঙ্গাপুরের যেটা রিপোর্ট আমি পেয়েছি আল্লাহর রহমতে অল বিং পজিটিভ। আমি দেশের বাইরে যাচ্ছি অ্যাকচুয়ালি কয়েকদিনের মধ্যেই আরেকজন ডক্টরকে দেখাইতে, জাস্ট টু ডু আ রুটিন চেক আপ। অ্যান্ড দেন সিঙ্গাপুরে আমার 3 মাস হয়ে যাবে জুলাইতে। তো জুলাইতে যায় আমার, দেন দে উইল ডু আ লট অফ টেস্ট অ্যান্ড ইফ এভরিথিং ইজ গুড দেন দে উইল অ্যালাউ মি টু প্লে। ওকে, আমরা ক্রিকেটের ওই জায়গাটাতে আসবো। আমি জাস্ট আপনাদের এই যে বলছিলাম যে শারীরিক এই জায়গাটা নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে দেশের মানুষ তো আপনাকে যে অনেক ভালোবাসা দিয়েছে ক্রিকেট ক্যারিয়ারের, সেই সূত্র ধরেই তো আপনি তামিম ইকবাল, এবং মানুষ এত প্রার্থনা করেছে, দোয়া করেছে, তাদের প্রতি তো আপনার ওই কৃতজ্ঞতা তো রয়েছে। আমি যেটা বলছিলাম যে ওই সময়টা তো আপনি এরকম হয়তো জানেননি, জানার কথাও না। পরে যখন আপনি এগুলো দেখেছেন, আপনি হয়তো বা মিডিয়া দেখেছেন, আপনি হয়তো সোশ্যাল মিডিয়া দেখেছেন, আপনার জন্য অনেকে মেসেজ পাঠিয়েছে, আপনার ফ্যামিলির সাথে অনেকে কথাবার্তা বলেছে, এইগুলোতে আপনার ক্রিকেট ফ্র্যাটার্নিটিরও অনেক আনবিলিভেবল রেসপন্স। মানে এটা আমার কাছে মনে হয় বাংলাদেশ সবাই যেভাবে রিয়াক্ট করেছিল ওই সময়, এটা আইল বি অলওয়েজ অ্যান্ড অলওয়েজ গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল। এটা আমার লাইফের সবচেয়ে বড় অর্জন আমার কাছে মনে হয়। আমার রান বলেন বা অন্য যে কোনো কিছু বলেন, ইট ডাজ নট ম্যাটার। এগুলা 5 দিন পর মানুষ ভুলে যেতে পারে, বাট এই জিনিসটা মানুষ ভুলে যেতে পারে, কিন্তু আমি কোনোদিন ভুলতে পারবো না। যেভাবে করে সবাই দোয়া দিয়েছে অথবা সবাই যেভাবে ওয়ারিড ছিল, যে পরিমাণ মেসেজ আমার ফোনে ছিল বাংলাদেশ থেকে না, আপনি ইউ নেম এনি ক্রিকেটার্স ইন দ্য ওয়ার্ল্ড, প্রত্যেকজন আপনি বিরাট কোহলির থেকে নিয়ে সবাই আমাকে মেসেজ করেছে। দে ওয়ার অন চেকিং অন মি। বলেন না এটা নাম বলেন। অনেকেই ভাই, মানে নাম না বলাটা উচিত হবে আমার কাছে মনে হয়, বাট একটা তো নাম বললামই আপনাকে। বাট প্রত্যেকটা প্লেয়ার আমার কাছে নাম বলে দিলে তাহলে তো আর মানে প্রত্যেকটা প্লেয়ার। আর এটা না যে খালি
একটা ওই সময় মেসেজ দেবার মানে অনেকেই রেগুলারলি ওয়াজ চেকিং অন মি, আমি সুস্থ হওয়ার পরও তারা খবর নিচ্ছিল। সো উইচ ইজ গ্রেট অ্যাকচুয়ালি। আমি সবসময় একটা জিনিস বলি কি নোমান ভাই, যে আপনি অনেক বড় প্লেয়ার হইতে পারেন, আপনি অনেকগুলো রান করতে পারেন, বাট আপনি যদি মানুষ যদি আপনাকে মানুষ হিসাবে ভালো হিসাবে ট্রিট করে, এই জিনিসটা আজীবন আপনার কাছে রয়ে যাবে। ইজ দ্য ওয়ে দ্যাট ইউ বিহেভ উইথ পিপল। একটা মানুষের মধ্যে ভালো খারাপ দুটো দিকই থাকে। আমারও অনেক সময় লাইফে অনেক সময় আউটবাস্ট হয়েছে, আমিও হয়তো অনেক সময় যেরকম বিহেভ করার দরকার ওরকম করি না, দ্যাট ইজ হিউম্যান বিং। বাট মেজরিটি অফ দ্য টাইম ইফ ইউ বিহেভ নাইসলি উইথ পিপল অ্যান্ড ইফ ইউ ট্রিট আদার হিউম্যান বিং অ্যাজ হিউম্যান, তাহলে এই জিনিসটা আজীবন মানুষ মনে রাখে। অ্যান্ড আই এম এক্সট্রিমলি লাকি অ্যান্ড এক্সট্রিমলি প্রাউড যে ধরনের রেসপন্স আমি পুরো সবার কাছ থেকে পাইছি। আমি যেটা বললাম যে আমি আইল বি অলওয়েজ গ্রেটফুল ইন ডেপথ। আর এটাও হয়তো মানুষ ভুলে যেতে পারে, বাট আমি কোনোদিন ভুলতে পারবো না যে ইচ অ্যান্ড এভরিওয়ান, এটা আমার ড্রাইভার থেকে শুরু করে দ্য টপ গাই ইন দিস কান্ট্রি যেভাবে রিয়াক্ট করছে, আই এম গ্রেটফুল টু এভরিওয়ান। আপনাদের এক ক্রিকেটার আমাকে বলেছেন, ক্রিকেটার এক বড় ভাই আমাকে বলেছেন যে তামিমকে তো অবশ্যই আল্লাহই বাঁচিয়ে দিয়েছে, মানুষের দোয়াই আসলে তামিমকে বাঁচিয়ে দিয়েছে। সারা জীবন তামিম মানুষের জন্য এত করেছে, সেইটাই আসলে এই দোয়াটাই আল্লাহ শুনেছে। ক্রিকেটারদের কথা যদি একটু শুনতে চাই, অবভিয়াসলি এটা তো আমরা মোটা থেকে তো বলতেই পারি, সব ক্রিকেটার এটা নগরীর ছিলেন, সবাই আপনার পাশে দাঁড়িয়েছেন, সবাই ছিলেন। তারপরেও ওইখানটাতে হচ্ছে গিয়ে যে আপনার মানে ওই সময় বা পরে অবভিয়াসলি বিদেশের ক্রিকেটারদের বা অন্য ফ্র্যাটার্নিটি যারা রয়েছেন, অন্যান্য অঙ্গ রাজনীতিবিদ বা ব্লা ব্লা ব্লা, সেটা তো রয়েছে। আপনার ক্রিকেটারদের সঙ্গে তো ডেইলি ওঠা বসা, এবং সেই জায়গাটা থেকে এখনো নিশ্চয়ই সবাই খুবই আপনাকে ওই ফলো আপটা করা হয়। যদি আপনি একটু দুই একটা ঘটনা, সবাই আমাকে শাসন করে এখন, আমাকে বলে এটা করা যাবে না, ওটা করা যাবে না। বাট ইভেন ক্রিকেটার্সরা আমাদের, যে আমার আরেকটা ফ্যামিলি, ওরাও যেভাবে রেসপন্স করেছে, বা আমি শুনতাম যে প্রত্যেকজন ঘন্টার পর ঘন্টা নিচে বসে থাকতো। এটা একজন দুইজন না, এটা কয়েকজন যারাই আসতেন ওরা সবসময় নিচে থাকতেন। এমনও অনেক মানুষ আছে, অনেক ক্রিকেটার আছে যারা আমাকে দেখতেও আসেনি, কিন্তু হসপিটালে আসছে, বসেছিল, বিকজ দে ডিডন্ট ওয়ান্টেড টু ডিস্টার্ব মি অর একটা হেডেক দেওয়ার জন্য। সো তা তো বলে সবসময় দে অল চেক অন মি যে সব ঠিক আছে নাকি, বাট আলহামদুলিল্লাহ আই এম মাচ বেটার নাও, অলমোস্ট ব্যাক টু নর্মাল। আর এক মাসের ব্যাপারে তারপরে হয়তো বা খুব ভালো নিউজ পেতে পারে। কে সবচেয়ে বেশি শাসন করে ক্রিকেটারদের মধ্যে? সুযোগ পেলে সবাই না, বাট আমার কাছে সবাই কম বেশি তো বলতে থাকে, যাদের সাথে আমি ক্লোজ তাদের সাথে তো অবশ্যই তারা সব বলতেই থাকে। ওই সময়টা আমি একটা প্রশ্নটা আমি মানে আমার করতেই হবে, সেটা হচ্ছে কি যে সাকিব আল হাসান আপনাকে ওই সময় মেসেজ পাঠিয়েছিলেন? না, আমার সাথে কথা হয়নি। আপনার সঙ্গে কথা হয়নি, আপনার ফ্যামিলির সঙ্গে কথা হয়েছে, বা তার বাবা মাও আপনাকে দেখতে হসপিটালে গিয়েছে। আমরা জানি যে বিভিন্ন কারণেই সাকিব এবং আপনার সেই সম্পর্কটা হয়তো বা আগের জায়গায় নেই, নট নেসেসারি যে সবসময় একরকম থাকতেই হবে। এইটা আপনার জন্য আসলে পরবর্তীতে যখন শুনেছেন কতটা হার্ট টাচিং আসলে ছিল? না, অবশ্যই আমার কাছে মনে ইট ওয়াজ ভেরি নাইস অফ হিম যে টু চেক অন মি। স্পেশালি আমার ওয়াইফের সাথেও কথা হয়েছে, অ্যান্ড দেন ওনার আব্বা আম্মা দুইজনই আমাকে দেখতে এসেছিলেন। আনফর্চুনেটলি আমার সাথে দেখা হয়নি, বাট ওনারা হসপিটালে ছিলেন। ইটস এগেইন আই এম থ্যাঙ্কফুল টু এভরিওয়ান, প্রত্যেকটা মানুষের প্রতি আমি থ্যাঙ্কফুল। মানে অলওয়েজ ফিলস গুড ভাইয়া, মানে আমি আই এম শিওর আল্লাহ মাফ করুক, আল্লাহ ওরা সবসময় সুস্থ রাখুক, বাট ইফ এনিবডি ইন হিজ ফ্যামিলি গোজ থ্রু দিস, আইল বি ওয়ান অফ দ্য ফার্স্ট ওয়ান টু গো ফর শিওর। মানে আমার কাছেও জিনিসটাই ভালো লেগেছে যে আমাদের হয়তো অনেক কিছু বাইরে থেকে আমরা বলি, অনেকে অনেক জায়গাটা থাকেন, কিন্তু এন্ড অফ দ্য ডে যে আপনি শুরুতে ইন্টারভিউতে বলেছেন যে ক্রিকেটটা যে আপনার একটা এক্সটেন্ডেড ফ্যামিলি বা আরেকটা ফ্যামিলি, ওই জায়গাটা আমরা সব কিছুর ক্ষেত্রেই দেখতে পেয়েছি। ইভেন সাকিবের এটার ক্ষেত্রে আমরা আসলে ওইটা মাশরাফি ভাইয়ের কথা বলেন, মাশরাফি ভাই মানে আমি খুবই ক্লোজ মানুষ থেকে শুনছি, সে বলে 2 দিন ধরে কান্নাকাটি করছে খালি যে আমার এই অবস্থা শুনে। সো উনিও রেগুলারলি আমাকে, হি ওয়াজ অলসো চেকিং অন মি। আপনি জানেন আমার সাথে মাশরাফি ভাইয়ের খুবই ভালো সম্পর্ক, রিগার্ডলেস অফ এনিথিং। আই রেসপেক্ট হিম অ্যাজ আ এল্ডার ব্রাদার। আমি এটাও শুনেছি, বাট হি রেগুলারলি একটা হলে মেসেজ উনি পাঠান যে সব ঠিক আছে, হাউজ ইউর লাইফস্টাইল ডুইং এন্ড এভরিথিং, গুলো চেক করতে থাকে। শাসন করেন মাশরাফি তো তার ক্যারিয়ারে শাসন করে তো কিছু করতে পারেন, শাসন করতে পারবেন না, কারণ লাইফস্টাইল ওনারও খুব বেশি ভালো না। এটা ভালো বলেছেন, এটা ভালো বলেছেন। মিরপুরে আপনি যখন প্রথম ফিরলেন,
এই আপনার এই অসুস্থ হওয়ার পরে ফার্স্ট যেদিন আপনি ফিরেছেন কেমন লেগেছিল মাঠ? আমি অ্যাকচুয়ালি চিন্তা করিনি যে আমি এত তাড়াতাড়ি যাব। আই ওয়ান্টেড যে আমি যখন যাব আমি হয়তো চিন্তা করছিলাম আরো অনেকদিন পর যাব, বাট আমি বিরক্ত হয়ে যাচ্ছিলাম বাসায়। মানে আমি একটা জায়গায় সারাটাক্ষণ বসে থাকা, এটা তো আমি কোনোদিন ফিল করিনি, এটা তো আমি কোনোদিন এটা করিনি। সো আই ওয়ান্টেড টু গেট আউট অফ দ্য হাউস। আর আমার জন্য ওই সময় আমার খুব সম্ভব মডার্নের খেলা চলছিল। So I wanted to go and see them, and then one of the biggest reason was Dalim Bhai. I spoke to him on phone, and I also wanted to go and hug him and say thank you for what he did for me. এটা একটা অনেক বড় রিজন ছিল ওই দিন মাঠে যাওয়ার। গিয়ে কেমন লেগেছে? মানে আমরা সেটা বাইরে থেকে বুঝি, আপনার কথা শুনে তো এটা এখন যখন আপনি ওই পার্সেন্টেজটাও বলে দিচ্ছেন 99.99, তখন তো এটা আপনার জন্য আসলে একটা সেকেন্ড লাইফ। তো সবকিছুই আবার নতুন করে দেখার, নতুন করে আবার সেই ক্রিকেট মাঠ। মানে আসলে কি মানে এরা বড়টা ভুল হবে যে আমি ওখানে যাই মাঠ দেখি ইমোশনাল হয়ে গেছে না। আই ওয়াজ ভেরি নর্মাল। এখন আপনার লাইফস্টাইলটা কি? আমি বলছি যে লাইফটা তো এখন বেশি রুটিনের মধ্যে রাখতে হয়। অবভিয়াসলি আপনি টপ লেভেলে 20 বছর ক্রিকেট খেলেছেন, আপনি তো যদি আপনি লাইফস্টাইল মেনটেন না করতেন, আপনার এরকম রুটিন না থাকলে তো আপনি সাকসেসফুল হতেন, প্রশ্ন ওঠে না। দেখেন আমার যে খুব বেশি একটা জিনিসই আমার চেঞ্জ করতে হয়েছে, যেটা আমি ঘুমাইতাম কম। আমি ঘুমটা আমার খুব কম ছিল, প্রবলেম আমি 3-4 ঘন্টা ঘুমাইতাম। এটা না যে আমার ঘুম আসতো আর আমি ইচ্ছা করে ঘুমাইতাম না, আমি নর্মালি একটু কম ঘুমাইতাম। আচ্ছা, সো এইটাই হলো আমার লাইফস্টাইলের সবচেয়ে বড় চেঞ্জ। এই ছাড়া কিন্তু তেমন কোনো কিছু আমার মধ্যে, আমি খুব বেশি বাইরে ঘুরিও না, আমি ম্যাক্সিমাম টাইম বাসায় থাকি। সো এই ঘুমটা এখন ধরেন 12টা 1টাও যদি বেজে যায়, আই মেক শিওর দ্যাট আমি 7 ঘন্টা ঘুমাইতে পারি অ্যাটলিস্ট। সো এই একটা বড় চেঞ্জ করার চেষ্টা। সেটা বোধহয় আপনার চেয়ে ভাবি এটা মেক শিওর করে বেশি। আর খুব আড্ডাবাজ তো আপনি, ঠিক আছে যে আপনার তো নাকি সেই আড্ডাটা কি একটু কমেছে নাকি? আড্ডা আসলে বাসায় খুব বেশি মানুষকে এখন অ্যালাউ করা হয় না। এক্সট্রিমলি ক্লোজ ফ্রেন্ডস তারা আসে মাঝে মাঝে, তারা এটাকে, বাট বাইরের খুব বেশি মানুষকে এখন আর বাসায় তেমন একটা অ্যালাউ করা হয় না। সময় কাটে কিভাবে? সময় কেটে যায় এখন এই যে সিএ, এটা দিয়ে সময় কেটে যায়। হ্যাঁ, আমরা আপনার বিজনেস, ক্রিকেট, ক্যারিয়ার ওই পুরো জায়গাটাতে মধ্যেই এই আসবো যে ইন্টারভিউর আমি পরের পার্টটার কথা বলছি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, ভবিষ্যৎ ভাবনার জায়গাটা কি, কিন্তু আপনি যে আমাদের মাঝে ফেরত এসেছেন 2 মাসের মধ্যে এখন আপনাকে প্রায় নর্মাল দেখছি এবং বলছেন যে আগামী 1 মাস পরে ডাক্তাররা যদি সেটা বলেন তাহলে তো আপনি পুরোপুরি নর্মাল হয়ে যাবেন। সেই পুরোপুরি নর্মাল হওয়াতে কি ক্রিকেটার তামিম ইকবালকে আমরা দেখবো ভবিষ্যতে, নাকি তাকে আমরা ক্রিকেট প্রশাসনে দেখবো, ক্রিকেট বোর্ডে দেখবো, ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দেখবো, রাজনীতিবিদ হিসেবে দেখবো? অনেকগুলো প্রশ্ন আছে। এই সকল প্রশ্ন নিয়ে আপনার সঙ্গে আমরা পরের অংশটা কথা বলবো।